চতুর্থ শ্রেণীর ক্ষুদে বন্ধুরা, আশা করি বৃত্তি পরীক্ষার রুটিন তোমরা পেয়ে গেছো এবং প্রত্যেকেই পরীক্ষার প্রস্তুতিও শুরু করেছো। আমি তোমাদের মডেল প্রশ্নে দেওয়া বিগত বছরে গণিতের প্রশ্ন কেমন এসেছিল এবং তাদের সমাধান কিভাবে করতে হয় তার একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। চলো আমরা ধাপে ধাপে তা শিখে নিই। আজকে আমরা দেখব 2023 সালে গণিতের প্রশ্ন কেমন এসেছিল এবং তাদের সমাধান কিভাবে করতে হয়। এটা আমি প্রথম পর্ব দেখাচ্ছি এবং এখানে 1 থেকে 3 দাগ পর্যন্ত যে অঙ্কগুলো এসেছে সেগুলোকে আমরা সমাধান করার চেষ্টা করব। তোমাদের সুবিধার জন্য আমি 2023 সালের প্রশ্ন খাতায় লিখে নিয়েছি। এবার একটা একটা করে তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি। প্রথমে দেখো, একের শূন্যস্থান পূরণ বলেছে 7টি। প্রথম কোশ্চেনটা কয়েকটা কি বলেছে, রাত 11টা বাজলে 24 ঘন্টার ঘড়িতে সময় হবে ড্যাশ। দেখো, রাত 11টা বাজে, ঠিক আছে, এটা আমাদের ঘরোয়া ঘড়ি। এবার রাত 11টা যেটা আমাদের ঘরোয়া ঘড়িতে বাজে সেটা 24 ঘন্টার ঘড়িতে কটা বাজবে। আমরা সবাই জানি যে 24 ঘন্টার ঘড়ি আর 12 ঘন্টার ঘড়ির মধ্যে ডিফারেন্স সবসময় 12 ঘন্টার ডিফারেন্স। অর্থাৎ ঘরোয়া ঘড়িতে যা বাজবে, ঠিক আছে, ধরো রাত্রি 12টার পর থেকে, অর্থাৎ রাত্রি 1টা 2টো 3টে 4টে 5টা, রাত ভোর 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা দুপুর 12টা এই পর্যন্ত সবই ঠিক আছে। ঘরোয়া ঘড়ি আর 24 ঘন্টা ঘড়ি সবই ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু দুপুর 1টার পর থেকে, ঠিক আছে, ঘরোয়া ঘড়িতে দুপুর 1টার পর থেকে যেটা হবে সেটা 24 ঘন্টার ঘড়িতে যখনই আমরা হিসাব করব তখন সবসময় 12 তার সঙ্গে যোগ করে দেবো। অর্থাৎ দুপুর ধরো 1টা বাজে, সেক্ষেত্রে আমরা 24 ঘন্টার ঘড়িতে কি করব, এই 1-এর সঙ্গে যোগ করে দেবো আরো 12। তাহলে কটা হলো? যোগ করলে কত আসবে? যোগ করলে হচ্ছে 13। তখন যেটা নাকি ঘরোয়া ঘড়িতে যেটা 1টা বাজে সেটা 24 ঘন্টা ঘড়িতে কটা বাজবে? 13টা। এইভাবে দুটো যদি বাজে তাহলে সেক্ষেত্রে কি হবে, 2 ঘরোয়া ঘড়িতে যেটা 2টো বাজে সেটা তুমি কি আমাদের 24 ঘন্টা ঘড়িতে হবে 2 যোগ 12, অর্থাৎ সেখানে হয়ে যাবে 14টা। এইভাবে যদি ধরো বিকেল, যদি ধরো ঘরোয়া ঘড়িতে ধরো যদি ধরো রাত্রি 8টা বাজে, তো রাত্রি 8টা যদি হয় তাহলে আমরা কি করব, এখানে 8 তার সঙ্গে 12 যোগ করে দেবো, তাহলে 8 5 8 আর এদিকে 12 যোগ করলে আসে 20। তখন 24 ঘন্টার ঘড়িতে 20 বাজে। এখানে বলা হয়েছে রাত্রি 11টা। রাত্রি 11টা যদি বাজে তাহলে সেটা আমি 24 ঘন্টার ঘড়িতে কি করবো? আমি বললাম একটু আগে যে দুপুর 12টার পর থেকে যত তোমার এই ঘরোয়া ঘড়িতে যত আগামী সময় তুমি কি করবে, সব সময় সেই সময়ের সঙ্গে তুমি আরো 12 ঘন্টা যোগ করে দেবে। এবার যেহেতু এটা রাত্রি ঘরোয়া ঘড়িতে রাত্রি 11টা, তুমি কি করবে, 11টার সঙ্গে আরো 12 যোগ করে দেবে, ঠিক আছে। তা যোগ করলে কত আসবে? সমান 23টা। তাহলে 23টা বাজে। তাহলে তুমি কি করবে, আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, মানে অর্থাৎ এখন রাত্রি 24 ঘন্টা ঘড়িতে সেটা বাজবে কত? রাত্রি 23টা। তাহলে আমরা কি করব, সব সময় মাথায় রাখবে যে দুপুর 12টার পর থেকে, অর্থাৎ 1টা 2টো 3টে যত হবে, তুমি কি করবে, সব সময় দুপুর 1টা থেকে শুরু করে যত সময় গড়াবে সব সময় সেই 24 ঘন্টা ঘড়িতে আসার জন্য তোমাকে কি করতে হবে, সেই সময়ের সঙ্গে 12 সব সময় যোগ করবে। যোগ করলে যা হবে সেইটাই হবে 24 ঘন্টার ঘড়ি। এখানে হয়তো রাত্রি 11টা দিয়েছে, এখানে অন্য কোনো সংখ্যা দিতে পারতো। যদি বলতো বিকেল 5টা, তাহলে বলো সেটা 24 ঘন্টা ঘড়িতে কটা হবে। বিকেল 5টা মানে 5-এর সঙ্গে তুমি কি করবে, আরো 12 যোগ করবে, তাহলে 5 আর 12 যোগ করে 17টা। তাহলে 24 ঘন্টা ঘড়িতে তখন বাজবে 17টা, ঠিক আছে। তাহলে আশা করি বুঝতে পারছো। তাহলে এখানে যেটা বলেছিল রাত্রি 11টা বাজলে 24 ঘন্টা ঘড়িতে সময় হবে কটা? 23টা, ঠিক আছে, 23টা বাজে। এবার দেখো দ্বিতীয় ক্ষয়ের অঙ্কটা কি বলেছে, একটি মৌলিক সংখ্যার উৎপাদকের সংখ্যা কটি। এখন প্রশ্ন হচ্ছে মৌলিক সংখ্যা কোনগুলো বলে। মৌলিক সংখ্যা যে সংখ্যাগুলোকে 1 এবং সেই সংখ্যা দিয়ে ভাগ যায় তাদেরকে বলা হয় মৌলিক সংখ্যা। যেমন ধরো 7 একটা মৌলিক সংখ্যা। এবার তুমি বলো তো 7-এর উৎপাদক সংখ্যা কটা। তুমি উৎপাদক সংখ্যা মানে 7কে কত কত দিয়ে ভাগ যায়। 7কে দেখো 1 দিয়ে ভাগ যায়, 1 দিয়ে ভাগ যায়, 7কে 7। আর কি দিয়ে? 7কে 7 দিয়ে ভাগ যায়, 7কে 7। তাহলে
কোনো সংখ্যাকে যে যে সংখ্যা দিয়ে ভাগ যায় সেইগুলো হচ্ছে তার উৎপাদক। তাহলে কটা সংখ্যা হলো, মৌলিক সংখ্যার উৎপাদক কটা হলো, 1 আর সেই সংখ্যাটা এখানে 1 হয়েছে আর 7 হয়েছে। তাহলে এখানে এটা আমি 7 উদাহরণ দিয়ে বোঝালাম, কিন্তু এরকম যে কোনো মৌলিক সংখ্যায় তুমি যা ভাবো না কেন, 5 ধরো, যদি আমরা 5 ভাবি, তো 5কেও আমি 1 দিয়ে ভাগ করতে পারি আর কি 5 দিয়ে ভাগ করতে পারি। তাহলে 5-এর উৎপাদক 1 আর 5। তাই এরকম ভাবে যত মৌলিক সংখ্যা আছে সবকটার মৌলিক সংখ্যার উৎপাদক সংখ্যাটা দুটো, 1 এবং সেই সংখ্যা। তাই আমরা উত্তরটা এখানে কি লিখবো, যে একটি মৌলিক সংখ্যার উৎপাদক সংখ্যা 2টি। আশা করি বুঝতে পেরেছো। গয়ের দাগের কোশ্চেন দেখো, বলেছে 500 সেন্টিমিটার সমান ড্যাশ মিটার। এখন তোমাকে এখানে সেন্টিমিটার থেকে যেতে বলেছে হচ্ছে মিটার। সেন্টিমিটার তোমরা এগুলো নিশ্চয়ই সবাই জানো, সবাই মোটামুটি, কিলো, হেক্টর, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলিমিটার। এখন আমরা এখানে আছে কি 500 সেন্টিমিটার। 500 সেন্টিমিটার মানে এইখানে 500 সেন্টিমিটার আছে, তাই তো? এই 500 সেন্টিমিটার থেকে যেতে হবে কোথায়, মিটারে। তাহলে দেখো তো 500 সেন্টিমিটার থেকে যদি মিটারে যাই, তাহলে দেখো তো সেন্টিমিটার থেকে ডেসিতে গেলাম 1 ঘর, ডেসি থেকে আবার মিটারে যাচ্ছি 2 ঘর। তাহলে ক ঘর হলো, 2 ঘর। 2 ঘর মানে কত, 2 ঘর মানে হচ্ছে 100। 100 মানে এই সেন্টিমিটার থেকে ডেসিমিটার অর্থাৎ 1 ঘর, আবার ডেসি থেকে মিটার মানে 1 ঘর। তাহলে 1 লিখে দুটো শূন্য, অর্থাৎ 100 দিয়ে আমি যখন আমি আগাবো তখন 100 দিয়ে ভাগ করব, আর যখন আমি পেছন দিকে যাব তখন 100 এরভাবেই গুণ করব। এক একটা ঘরের জন্য 10-10 করে আগাতে থাকবো। আবার যদি এদিক থেকে এদিকে যাই, তাহলে এক এক ঘরের জন্য 10-10 করে আমরা গুণ করতে করতে যাবো। তাহলে যেহেতু এখানে দেখো দেওয়া আছে কত, 500 সেন্টিমিটার। 500 সেন্টিমিটার থেকে তোমার যেতে হবে কোথায়, মিটারে। তাহলে 500 সেন্টিমিটার থেকে মিটারে যদি যেতে চাই, তাহলে 500 সেন্টিমিটার এটাকে যদি আমি মিটারে আসতে চাই, তাহলে কত দিয়ে ভাগ করবো, 10, 10, 10, 100। অর্থাৎ আমি 500 সেন্টিমিটারকে 100 দিয়ে যদি ভাগ করি, তাহলে 100 দিয়ে যদি 500 সেন্টিমিটারকে আমরা ভাগ করি, তাহলে কত মিটারে পাবো দেখো তো, 5, 100, 500, অর্থাৎ 5 সেন্টিমিটার। তাহলে আমরা উত্তরটা পেয়ে গেলাম কত, 5 মিটার। 100 আমরা সেন্টিমিটার থেকে মিটারে আসছি, আমরা 100 দিয়ে ভাগ করবো, তাহলে 100 দিয়ে 500কে ভাগ করলে কত হচ্ছে 5, তাহলে এখানে 5 মিটার। তাহলে মিটারে চলে আসলাম। ঘ নম্বর কোশ্চেন দেখো, বলা হয়েছে 0.9 কে সামান্য ভগ্নাংশে লিখতে হবে। তাহলে আমরা সামান্য ভগ্নাংশ করার নিয়ম আমরা সবাই জানি, যে এখানে বলছে 0.9, তো এটাকে সামান্য ভগ্নাংশ কিভাবে করব দেখে নাও। প্রথমে এই দশমিকের জন্য তুমি কি করবে, নিচে 1 দেবে, লিখে দশমিকের পর কয় ঘর আছে, 1 ঘর সংখ্যা, তাই একটা শূন্য দেবে। আর ওপরে যদি দশমিক তুলে নিলাম, তাহলে বাকি পড়লো তো 9, তাই 9টা উপরে বসিয়ে দেবো। বাঁ দিকে শূন্যের কোনো ভ্যালু নেই, তাই শূন্য দিলাম না। তাহলে সামান্য ভগ্নাংশে যদি পরিণত করি, তাহলে উত্তরটা কত হবে, 9/10। তাহলে এখানে উত্তর লিখবো 9/10। এবার দেখো উমরটা করছি। কোশ্চেনে বলা হচ্ছে একটা বক্স দিয়েছে 1/15। কে বলো, 1 বড় না 1/15 বড়, মানে 1 বড় না 15 ভাগের মধ্যে 1 ভাগ বড়। তো তোমাকে সেখানে এটাকে গ্রেটার দেন চিহ্ন বলে, আর এটাকে লেস দেন চিহ্ন বলে। তো সেটা আমরা দেখবো যে 1 বড় না 1 ছোট। তো আমরা সবাই জানি যে এখানে দেখো 1 আছে আর একটা কত আছে, 1/15। তো আমি কি করে বুঝবো কে বড়? তোমরা একটা কাজ করো, এটার যেহেতু এটার নিচে হর নেই, এটার নিচে হর আছে, তো আমার এখানে দেখছি হর কত আছে, 15। তো আমি এটাকেও সেম হরে পরিণত করবো। কিভাবে করবো দেখো, এই 1-এর নিচে অর্থাৎ 15, যেহেতু এটার নিচে হর 15 আছে, তাই আমি এটাকে সেম হর করে নিচ্ছি 15/15। দেখো 15/15 মানেই কিন্তু আসলে 1, ঠিক আছে? আর এটা দেখো, এটা হচ্ছে 1/15। এবার তুমি বলো তো, কে বলো 15 ভাগের মধ্যে 15 ভাগ বলো, 15 একটা অংশকে 15 ভাগ করলাম, তার মধ্যে 15 ভাগই দিয়ে দিলাম, সেটা হলো বেশি হলো, নাকি 15 ভাগের মধ্যে 1 ভাগ বড় হলো? তাহলে নিশ্চয়ই এটা অবশ্যই বেশি। অর্থাৎ এটা যদি বেশি হয়, তাহলে এটাও বেশি হবে, বড় হবে, তাহলে 1 বড়। তাহলে আমরা এখানে কি করবো, একটাকে এই গ্রেটার দেন চিহ্ন দিলাম, 1 গ্রেটার দেন, এটাকে গ্রেটার দেন চিহ্ন বলে, 1 গ্রেটার দেন 1/15। এখন দেখো চয়ের কোশ্চেনটা বলেছে, ইটের মতো জিনিসের আকারের নাম কি? ধরো এই বাক্সটাই ধরলাম, এই বাক্সটা যদি ইটের মতো আমরা ভাবি, তো দেখো এটার দৈর্ঘ্য, এটাকে দৈর্ঘ্য বলে, ঠিক আছে? আর এই যে নিচে এটাকে বলা হয় প্রস্থ। এটা দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ, আর এটা হচ্ছে উচ্চতা। তো
তো যদি এরকম দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এরকম তিনটে জিনিস কোনো এরকম ইটের মতো কোনো বস্তুর মধ্যে থাকে, তাহলে সেই বস্তুটাকে আমরা বলি আয়তঘন। তাহলে এটার উত্তর হবে কি আয়তঘন, কারণ ইটও একটা আয়তঘন, আর এরকম ইটের মতো দেখতে কোনো জিনিস সেও হবে আয়তঘন। আয়তঘন, ঠিক আছে। দেখো 6 কোশ্চেনটা বলেছে 2023 সাল ফেব্রুয়ারি মাস ড্যাশ দিন। আচ্ছা, ফেব্রুয়ারি মাস সাধারণত 28 দিনে হয়, কিন্তু বছরে 4 বছর পর পর একবারই হয়, সেটা কি 29 দিন, মানে ফেব্রুয়ারি মাসটা 29 দিনে হয়। এখন কোন যে মাসটা 29, যে বছরটা দেখবে 29শে ফেব্রুয়ারি, ভাববে সেই বছরটা হচ্ছে লিপ ইয়ার। এখন আমরা লিপ ইয়ার বুঝবো কি করে? কোন একটা সাল সেটা লিপ ইয়ার না নন লিপ ইয়ার। ধরো এখানে আছে 2023, সবসময় মাথায় রাখবে এই যে লাস্টের যে জুটিটা, সংখ্যার জুটিটা, তুমি কি করতে হবে, এই যে লাস্টের যে অঙ্কের জুটিটা আছে সেটাকে 4 দিয়ে ভাগ করবে। তো 4 দিয়ে যদি ভাগ মিলে যায়, ধরো এখানে 4 দিয়ে করছি, তো 4 7 4 5 20, 4 5 20, তো ভাগ করলে 3 থেকে যাচ্ছে, অর্থাৎ মিললো না। তাহলে এটা কিন্তু লিপ ইয়ার না। যদি লিপ ইয়ার হতো তাহলে বুঝতে পারতে এখানে মিলে যেত, 4 দিয়ে ভাগ করলে মিলে যেত। সবসময় তুমি 4 দিয়ে ভাগ করবে। এটা যদি ধরো 2023 সাল না হয়ে 2024 সাল হতো, তাহলে এটা 24 সাল হতো, তাহলে 4 6 24, অর্থাৎ মিলে যেত, তাহলে ওই বছরটা লিপ ইয়ার হতো। আর তখন ফেব্রুয়ারি মাসটা হতো 29 দিনে। কিন্তু যেহেতু 2023 4 দিয়ে ভাগ মেলেনি, এটা নন লিপ ইয়ার, তাই তোমাকে এখানে যখন উত্তর লিখবে তোমাকে লিখতে হবে কত, ফেব্রুয়ারি মাসটা কত, ফেব্রুয়ারি মাসটা হচ্ছে 28 দিন, ঠিক আছে। একের দাগের লাস্ট কোশ্চেনটা দেখো, এখানে বলা হয়েছে মিটার হলো ড্যাশ পরিমাপের একক। তাহলে উত্তরটা হবে দৈর্ঘ্য, দৈর্ঘ্য পরিমাপের একক। এবার তোমাদের 2-এর কয়েকটা দেখাচ্ছি। দেখো বলেছে 7 5 0 3 দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যাটি কত। দেখো 7 5 0 3 এই অঙ্কগুলি দিয়ে বৃহত্তম সংখ্যাটি যদি লিখি, সবার প্রথমে তোমাদের 7 লিখতে হবে সবচেয়ে বড়, তারপরে 5, তারপরে 3, তারপরে 0। তাহলে 7 5 0 3 দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যাটি হবে 7530। ক্ষুদ্রতম সংখ্যাটি লেখার সময় যদি আমরা প্রথমে 0 দিই তাহলে কিন্তু হবে না। তাহলে প্রথমে কি করতে হবে, 3 ফার্স্টে বসাতে হবে, তারপরে দিতে হবে 0, তারপরে 5, তারপরে 7। 0 দিলে কিন্তু প্রথমে হবে না। এখন তোমাদের 2-এর ক নম্বর কোশ্চেনটা দেখাচ্ছি। দেখো বলেছে 12 দিন 10 ঘন্টা সমান সমান কত ঘন্টা। আমরা সবাই জানি যে এক দিনে হয় 24 ঘন্টা। তাহলে 12 দিনকে আমি যদি ঘন্টায় আনতে চাই, আমাদেরকে 24 দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো গুণটা করে দিচ্ছি, 12 গুণ 24, তাহলে কত হলো, দুশো 88 ঘন্টা। এবার আমরা অতিরিক্ত এই যে 10 ঘন্টা আছে সেই 10 ঘন্টাকে যোগ করে দিচ্ছি 288 সঙ্গে। যোগ করলে কত হচ্ছে, 298 ঘন্টা। এখন তোমাদের আমি 2-এর দাগের গ নম্বর কোশ্চেনটা দেখাচ্ছি। বলছে ছোট থেকে বড় সাজাও। তো প্রথমে আমরা কি করলাম, সংখ্যাগুলো লিখে নিলাম। লেখা আছে 4937, 2059, 3870, 5139। এদের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটিকে, ছোট সংখ্যা হচ্ছে 2059। তো আমি প্রথমে 2059 লিখে নিয়ে একটা তীর চিহ্ন দিলাম। তীর চিহ্নটা যেন 2059-এর গায়ে এসে পড়ে, তাহলে বোঝাবে এই সংখ্যাটি ছোট, ঠিক আছে। এরপর তার থেকে একটু বড়কে 3870, তার থেকে একটু বড়, আবার একটা তীর চিহ্ন ওকে দিলাম। এরপরে 4937,
ঠিক আছে। আর সবচেয়ে বড় তীর চিহ্ন দেওয়ার পর সবচেয়ে বড় সংখ্যাটা কি আছে? 5139। এবার তোমরা ঘ নম্বর কোশ্চেনটা দেখো। বলেছে 35 সংখ্যাটি কোন কোন মৌলিক সংখ্যার গুণিতক। দেখো 35 সংখ্যাটা কোন কোন মৌলিক সংখ্যা গুণ করলে 35 হবে। 1 আর 35 যদি গুণ করি তাহলে 35 হয় ঠিকই, কিন্তু 1 তো মৌলিক সংখ্যা নয়, আবার 35ও মৌলিক সংখ্যা নয়, তাহলে এটা আর হবে না। আর কিছু কিছু গুণ করলে হয়। দেখো 5 আর 7 গুণ করলে হয় কত? 35। 5 একটা মৌলিক সংখ্যা, আবার 7ও মৌলিক সংখ্যা, তাহলে মৌলিক সংখ্যা দুটো হবে 5 এবং 7। এবার তোমরা 19 নম্বর কোশ্চেন দেখো। বলেছে সংখ্যায় লেখো। 8,06,05,079। তো ফার্স্টে আমরা কি করব? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি লিখে নেব। এবার 8 কোটি বলেছে তাই কোটি নিচে 8 লিখলাম। 6 লক্ষ বলেছিল তাই লক্ষের নিচে 6 লিখলাম। 5,000 বলেছিল তাই হাজার নিচে 5 লিখলাম। আর 79 বলেছিল তাই দশকের নিচে 7 আর এককের নিচে 9 লিখে দিলাম। তাহলে কোটির নিচে 8, লক্ষের নিচে 6, হাজারের নিচে 5, আর দশকের নিচে 7 আর এককের নিচে 9। ঠিক আছে। এবার কি করলাম? বাকি যে ঘরগুলো আছে সেখানে শূন্য দিয়ে পূরণ করে দিলাম। বাস হয়ে গেল। তাহলে 8,06,05,079। 6 কোশ্চেন দেখো। আমাদের স্কুলের খেলার ক্লাস বিকেল 3:35 শুরু হলো। খেলা 35 মিনিট ধরে চললে কটার সময় শেষ হবে? এবার অঙ্কটা কিভাবে করবো দেখে নাও। এখানে লেখা আছে 3 ঘন্টা 35 মিনিট, আর তার সঙ্গে 35 মিনিট ধরে যে খেলাটা চলেছে তাই আমরা 35 মিনিট যোগ করে দেবো। তাই যোগ করলে কত হয়? দেখো এদিকে 3 ঘন্টা 35 মিনিট, তার সঙ্গে 35 মিনিট যোগ করছি, তাহলে 35, আর দিকে 35 যোগ করলে হচ্ছে 70, আর এদিকে 3, তাহলে হলো 3টা 70 মিনিট। এবার 70 মিনিট আমরা যখনই দেখবো 60 মিনিটের বেশি তখনই তার থেকে 60 আমরা বিয়োগ করে দেবো। তাহলে 60 বিয়োগ করে দিলে পাচ্ছি কত? 70 থেকে 60 বিয়োগ করলে পাচ্ছি 10। তাহলে 10 মিনিট। এবার এই 60 মিনিট কি করবে? আমাকে 1 ঘন্টায় দিয়ে দেবে। সেই 1 ঘন্টা 3-এর সঙ্গে যোগ করে দিলাম। তাহলে 3-এর সঙ্গে 1 যোগ হলো 4টা 10 মিনিট। তোমাদের খেলা শেষ হবে বিকেল 4:10 মিনিটে। এবার আমরা 6 নম্বর কোশ্চেন দেখব। বলছে 7 ও 11 যমজ মৌলিক সংখ্যা কিনা ব্যাখ্যা করো। প্রথমে আমরা জানবো যমজ মৌলিক সংখ্যা কাকে বলে। মৌলিক সংখ্যা তো তোমরা আগেই জানো। দেখো দুটো মৌলিক সংখ্যার বিয়োগফল যদি 2 হয় তাহলে ওই মৌলিক সংখ্যা দুটিকে বলা হয় যমজ মৌলিক সংখ্যা। একটা উদাহরণ দিয়ে দেখাই। ধরো 7 আর ধরো 5, দুটোকে বিয়োগ করলে কত হয়? 2। তাহলে 7 আর 5 হলো মৌলিক সংখ্যা। আরেকটা উদাহরণ দেখো, যেমন ধরো 13 আর মনে করো 11, দুটো মৌলিক সংখ্যা বিয়োগ করলে কত হয়? 2। তাহলে 7 আর 5 বিয়োগ করলে 2, তাহলে এরা যমজ মৌলিক সংখ্যা। 13 আর 11 বিয়োগ করলে 2, এরাও যমজ মৌলিক সংখ্যা। ঠিক আছে। এবার এখানে তোমাদের বলেছে যে 7 আর 11 মৌলিক সংখ্যা কি, যমজ মৌলিক সংখ্যা কিনা। দেখো তো 11 থেকে যদি আমি 7 বাদ দিই তাহলে কি 2 হবে? না, 2 হবে না। কত হবে? 4। তাহলে এখানে আমরা বলতেই পারি যে 7 এবং 11 যমজ মৌলিক সংখ্যা নয়। এখন আমরা বর্গের যে অঙ্কটা দেখব। এখানে বলছে 1 থেকে 3/7 বিয়োগ করলে কত হবে? তো আমরা ফার্স্টে 1 বিয়োগ 3/7 লিখলাম। এবার দেখো এই 1 এ তো কোনো হর নেই। 3/7 যেমন হর আছে কত? 7। তো আমি সমান হর বিশিষ্ট করার জন্য 1-এর বদলে আমি লিখতে পারি 7/7, মানে 3/7 এর নিচে যদি হর 7 আছে তাই এটাকেও আমি নিচে 7 করে দিলাম সমহর। এবার 7 কেটে দাও, দেখো একই দাঁড়ালো, তাই না? তো এবার তার থেকে কতবার দেবো? 3/7। এবার লসাগু করো, 7 আর 7 এর লসাগু কত হয়? 7 আর 7 এর লসাগু 7। এবার 7 মিলে আছে, তাহলে 7 উপরে বসলাম আর 3 বসলাম উপরে। দেখো 7 থেকে 3 বাদ দিলে কত আসবে? 4/7।
এবার আমরা 6 নম্বর কোশ্চেনে দেখব। বলছে 2009 সাল থেকে 2018 সাল পর্যন্ত কোন কোন সালগুলি লিপ ইয়ার। দেখো 2009 থেকে আমরা যদি শুরু করি 2018 পর্যন্ত, শেষের যে অঙ্কর জুটিটা আছে তুমি কি করবে, সেই অঙ্কের জুটিগুলোকে 4 দিয়ে ভাগ করে দেখে নেবে সে লিপ ইয়ার কিনা। যেমন 2009 কেও 4 দিয়ে ভাগ করে দেখবে দেখবে সেটা লিপ ইয়ার কিনা। 2010 সালকেও 4 দিয়ে ভাগ করে দেখবে, 2011 সালকেও 4 দিয়ে ভাগ করে দেখবে যে সেটা লিপ ইয়ার না নন লিপ ইয়ার। প্রথমে দেখো 2009 কে যদি আমি 4 দিয়ে ভাগ করি সেটা ভাগ মিলছে না, নন লিপ ইয়ার। 2010 কেও 4 দিয়ে ভাগ করে মিলছে না, নন লিপ ইয়ার। 2011 কেও 4 দিয়ে ভাগ মিলছে না, নন লিপ ইয়ার। কিন্তু 2012 সালের 12 সালটাকে দেখো, 12 কে 4 দিয়ে ভাগ করলে কত হয় 3, তাহলে শুধু 2012 সাল লিপ ইয়ার। 2013 সালের দেখো 13টাকে 4 দিয়ে ভাগ করা যায় না। 2014 সালে 14টাকে 4 দিয়ে ভাগ যায় না। 2015 সালে 15টাকেও 4 দিয়ে ভাগ যায় না, তো তাহলে কত হলো লিপ ইয়ার নয়। কিন্তু 2016 সালে দেখো 16 সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ যায়, কত হয় 4 4 16, তাহলে 2016 সালটা লিপ ইয়ার। এইভাবে 2017 সাল 4 দিয়ে ভাগ যায় না, 2018 সালও 4 দিয়ে ভাগ যায় না। তাহলে দেখো 4 বছর পর পর আমরা পেলাম 2012 2016 লিপ ইয়ার। অর্থাৎ এখানে আমাদের বলেছিল কোন কোন সাল লিপ ইয়ার, 2012 আর 2016 এই দুটি সাল। এবার তোমাদের 3 দাগের কোশ্চেনগুলো দেখছি। দেখো প্রথমে কয়েকটা এখানে কতগুলো লব আর হরের শূন্যস্থান দিয়ে দিয়েছে। তোমাকে কী করতে হবে, এই লব হরের শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। প্রথমে এটা দেখো, ওপরে লবের শূন্যস্থান রেখেছে, হর 20 দিয়েছে। আর পরেরটাতে দেখো 5 লব 5 বলে দিয়েছে, হরটাকে শূন্যস্থান রেখেছে, ওখানে পূরণ করতে হবে। তারপরে দেখো 40 রেখেছে হরে, আর ওপরে লবের জায়গায় শূন্যস্থান রেখেছে। আর শেষে দেখো 100/80 অর্থাৎ লব 100 হর 80 রেখে দিয়েছে। তোমাকে বাকি যেগুলো আছে সেই হরগুলো এবং লবগুলো তোমাকে পূরণ করতে হবে। দেখা যাক কীভাবে করা যায়, চলো আমরা শিখে নিই। এই অঙ্কটা তুমি কিভাবে করবে, দেখো এখানে তোমাকে খুঁজতে হবে যে কোনটাতে লব এবং হর দুটোই দেওয়া আছে। দেখো এখানে এই সংখ্যাটা দেখতে পাচ্ছি, ওপরে লব দেওয়া আছে 100, হর দেওয়া আছে 80। তো আমি কিভাবে করব, এবার এই ফাঁকা জায়গাটা পূরণ করতে গেলে তোমাকে কি করতে হবে, এই যে 20 দিয়ে নিচে হর আছে 20 দিয়ে এই হরটাকে তুমি ভাগ করো। কত হয় 20 দিয়ে যদি আমরা 80কে ভাগ করি কত হবে, 4 20 80, তাহলে ভাগফল কত হলো 4। এবার এই ভাগফল যেটা বেরোলো 4 দিয়ে, সেটাকে আবার তুমি 100কে ভাগ করো, কত হবে 4 দিয়ে যদি 100কে ভাগ করো, কত হবে 25, 4 25 100, তাহলে এখানে আসবে কত 25। তাহলে কি করব, এখানে যে হর আছে সেই হরটাকে তুমি এই হর দিয়ে ভাগ করলে, ভাগফল কত হলো 4। এবার সেই 4 দিয়ে আবার উপরের লবটাকে ভাগ করে দিলে, কত হলো 25। তাহলে ঠিক আছে। এবার দেখো পরেরটা তুমি কিভাবে করবে, এখানে উপরের লব কত আছে 5, তুমি 5 দিয়ে কি করবে 100কে ভাগ করবে। তো 5 দিয়ে যদি 100কে ভাগ করি কত হবে, 5 দিয়ে 100কে ভাগ করে 20, তাই না। এবার 20 দিয়ে তুমি কি করবে, এবার 80কে ভাগ করে দেবে। তাহলে 80কে যদি 20 দিয়ে যদি 80কে ভাগ করি তাহলে কত হবে 4 80, 4 20 80, তাহলে কত হলো 4। তাহলে এখানে 4 লিখে দিলাম। এবার ধরো যেটা আছে 40 দিয়ে তুমি নিচে যেহেতু এটা হর আছে 40, তুমি 40 দিয়ে কি করবে, এই হরটাকে ভাগ করবে। তাহলে কত হলো 40 দিয়ে যদি আমি হরটাকে ভাগ করি, 80কে যদি ভাগ করি তাহলে কত হবে 40 দুগুণী 80। এবার তোমাকে কি করতে হবে, এই 2 দিয়ে ভাগফল 2 দিয়ে আবার 100কে ভাগ করতে হবে। 2 দিয়ে যদি 100কে ভাগ করি কত আসছে 50 দুগুণী 100, তাই না। তাহলে এখানে লিখবো কত 50। তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছ। 3 খ বলছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগফল নির্ণয় করো। দেখো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে তোমরা সবাই জানো 4টে 9। এবার এর থেকে তোমাকে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বাদ দিতে বলেছে। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে 1 লেখার পর আরো 3টে 0, তাহলে মোট 4টে ঘর হলো 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এবার তোমাকে কি করতে হচ্ছে বিয়োগ, তাহলে 9 থেকে 0 বাদ দিলে কত হয় 9, আবার 9 থেকে 0 বাদ দিলে 9ই হয়। 9 থেকে যদি 0 বাদ দিই কত হবে 9, আর 9 থেকে যদি 1 বাদ দিই 8, তাহলে কত হলো 8999। এবার আমরা গয়ের দাগের কোশ্চেনটা দেখবো।
দেখো বলছে 50 মিটার 5 সেন্টিমিটার সমান সমান কত সেন্টিমিটার। দেখো আমরা সবাই জানি যে মিটার থেকে সেন্টিমিটারে যেতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়। তাহলে এখানে 50 মিটার আছে, সেটাকে আমি সেন্টিমিটারে যাব, তাহলে 100 দিয়ে আমরা গুণ করব। গুণ করলে 50 মিটারকে যদি 100 দিয়ে গুণ করি তাহলে কত হয়। তোমরা দেখো সহজভাবে যদি গুণ করতে পারো তাহলে এইভাবে গুণ করে দেখতে পারো, 5 কে 5, আর এখানে কটা শূন্য দেখো, একটা দুটো তিনটে, তাহলে আমি একবারে তিনটে শূন্য বসিয়ে দিলাম, তাহলে এটা চলে আসলো কিসে, সেন্টিমিটারে। সেন্টিমিটার। এবার সেন্টিমিটার মিটার, এবার যেহেতু 5 সেন্টিমিটার এক্সট্রা আরো আছে, তো আমাকে কি করতে হবে, এখানে 5 আরো যোগ করে দিতে হবে। তাহলে কত হলো, 5 শূন্য শূন্য 5 সেন্টিমিটার। তাহলে টোটাল 50 মিটার 5 সেন্টিমিটার, টোটাল দাঁড়াচ্ছে 5005 সেন্টিমিটার। আমার এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো, আর বন্ধুকে দেখার জন্য অবশ্যই শেয়ার করে দিও। এবার ঘ নম্বর কোশ্চেন দেখো, বলছে দুটি সংখ্যার গুণফল 576, একটি সংখ্যা 24 হলে অপর সংখ্যাটি কি। এখানে দুটি সংখ্যার গুণফল কত বলেছে, 576, একটি সংখ্যা বলেছে 24, তাহলে অপরটি কত। তো এরকম ধরনের অঙ্কের ক্ষেত্রে কি করবে, যে অপর যে সংখ্যাটা বার করতে হবে, তো সেটা কি করতে হবে, একটি সংখ্যা যেটা দেওয়া আছে 24, সেই 24 দিয়ে 576কে ভাগ করে দাও, তাহলে কত হবে, 24 দুগুণে 48, দুবার যাচ্ছে, 24 দুগুণে 48, তাহলে বিয়োগ করলে কত আসে দেখো, এটাকে আমরা সবাই জানি বিয়োগফল, এটাকে 7কে আমি 17 ধরবো, 17 ধরলে কত আসবে, বিয়োগ করলে আসবে 9, হাতে 1, তাহলে শূন্য মিলে গেল। তাহলে এবার 6 কেটে নামাচ্ছি, 4 24 96, 4 24 96, তাহলে অপর সংখ্যাটাও কত আসবে, 24, একটি সংখ্যা তো দেওয়া আছে 24, তাহলে অপর সংখ্যাটা কত, 24। নম্বর কোশ্চেন দেখো, বলছে বিয়োগ করো 6 বছর 0 মাস 0 দিন, তার থেকে বিয়োগ করতে বলেছে 3 বছর 7 মাস 22 দিন। তোমাকে এই যে বক্সগুলো আছে, এই বক্সের মধ্যে সেই বিয়োগফলগুলো বসাতে হবে। দেখো কিভাবে, দেখো এখানে 0 দিন থেকে 22 দিন বাদ দিতে বলেছে, তো 0 দিন থেকে তো 22 দিন বাদ দেওয়া হয় না, তাই আমাকে কি করতে হবে, মাস থেকে 30 দিন ধার করতে হবে। এখন মাস থেকে যে ধার করবো 30 দিন, সেখানেও তো আছে 0 মাস, তাহলে কি করবো, মাস থেকে যেহেতু আমি পাচ্ছি না, তাই আমি বছর থেকে নিয়ে আসছি, তো বছর থেকে আমি 1 বছর ধার করি, তা 1 বছর যদি ধার করি তাহলে বছরে রইল কত, আর 5 বছর রইল। এবার এই যে 1 বছর আমি ধার করলাম, সেই 1 বছর আমি মাসকে দিলাম, তাহলে 1 বছর যদি মাসে আসে তাহলে কত হবে, 12 মাস। এবার 12 মাস থেকে আমি কি করছি, 1 মাস কেটে নিচ্ছি, তাহলে কত রইল, 11 মাস। এই যে 1 মাস কেটে নিলাম, সেই 1 মাসকে আমি এখানে দিলাম দিনকে, তাহলে কত হলো, 30 দিন। এবার তুমি 30 দিন থেকে কত দিন বাদ দেবে, 22 দিন, তাহলে 22 দিন বাদ দিলে কত হয়, 8, তাহলে 8 দিন রইল, ঠিক আছে। এবার তুমি দেখো, এবার যে এখানে 11 মাস হাতে ছিল, সেই 11 মাস থেকে আমি কত মাস বাদ দেবো, 7 মাস, তাহলে 11 মাস থেকে যদি আমি 7 মাস বাদ দিই, কত মাস থাকে, 11 থেকে 7 মাস দিলে বাদ দিলে 4 মাস থাকে, ঠিক আছে। এইবার দেখো এখানে 1 বছর তো আমি কেটে নিয়েছিলাম, তো সেখানে রইল কত, 5 বছর, 5 বছর থেকে আবার 3 বছর বাদ দাও, থাকে কত, 2 বছর, তাহলে 2 বছর 4 মাস 8 দিন। এবার 4 নম্বর কোশ্চেন দেখো, বলছে যে 9870 সংখ্যাটিতে 8 এর স্থানীয় মান ও প্রকৃত মানের বিয়োগফল লেখো। দেখো কিভাবে অঙ্কটা করছি। দেখো এখানে 8 কোন স্থানে আছে, 8 আছে শতক স্থানে, তাহলে 8 এর যেহেতু শতক স্থানে 8 অবস্থান করছে, তাহলে 8 এর স্থানীয় মান দাঁড়াবে কত, 8 লিখে 2 শূন্য অর্থাৎ 800, কারণ এই শতকে আছে 800। আর 8 এর প্রকৃত মান কত হবে, 8 এর প্রকৃত মান হচ্ছে 8, তো যে মান সংখ্যাটাই বলবে প্রকৃত মান, সেই সংখ্যাটাই বসিয়ে দেবে, তাহলে 8 এর প্রকৃত মান হচ্ছে 8। এবার তোমাকে বিয়োগ করতে বলেছে, 800 থেকে 8 বাদ দেবো, তাহলে কত হবে, 2 1 9 1 700, তাহলে 792। দ্বিতীয় পর্ব শীঘ্রই পরের ভিডিওতে দেখতে পাবে।
ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।